সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক। রাতে গ্রেফতার মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আজই তোলা হতে পারে আদালতে। টেন্ডার ছাড়াই ৯০টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ৩ বছরের চুক্তি থাকা রেন্টাল প্ল্যান্ট চলেছে বছরের পর বছর, দিতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো, সে সময় এই ধরনের ক্লজ না দিলেও তো আবার নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো। যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তছরূপ করা। গণ অভ্যুত্থানের রাজধানীর বাড্ডায় গুলিতে প্রাণ হারানো পোশাক শ্রমিক সোহাগের পরিবারে থামেনি আহাজারি। অর্থাভাবে হচ্ছে না গুলিবিদ্ধ আরেক সন্তানের চিকিৎসা। বাচ্চা মানুষ এরা আনন্দের মধ্যে গেছে। এই সময়তে আমার ফুলার বুকে দিয়ে 3টা গুলি দূরিয়া গেছে। সোহাগের উপরে আমার বল ভরসাটা বেশি আছিল, তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে সমান। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গভীর রাতে সীমান্ত পার হওয়ার সময় তাদের ধরে ফেলে স্থানীয়রা। পরে খবর দিলে তাদের হেফাজতে নেয় ধোবাউড়া থানা পুলিশ। স্থানীয়রা জানায়, গত রাত 2টার দিকে ধোবাউড়া সড়কের গোয়াতলা বাজার হয়ে একটি প্রাইভেট কার উপজেলা হাসপাতালের সামনে গিয়ে থামে। সেখান থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, গণমাধ্যম কর্মী মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালককে মোটর সাইকেলে করে সীমান্তে নিয়ে যায় 2 ব্যক্তি। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। জানা গেছে, ভারতে প্রবেশের জন্য রাজু ও মুশফিক নামে স্থানীয় 2 যুবককে টাকা দিয়েছিলেন তারা। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, আটককৃতদের ব্যাপারে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, ব্যাপারে পুলিশ কিছু বলেছে কিনা? এই মুহূর্তে যারা আটক হয়েছেন তারা ধোবাউড়া থানার ভিতরেই আছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তার রুমে আছেন। তারা পুলিশ আমাকে যেটি জানিয়েছে যে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছেন ময়মনসিংহের জেলা, এবং সেখান থেকে ঢাকার সাথে যোগাযোগ করা হচ্ছে। তো যে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আসবে সেই সিদ্ধান্ত মোতাবেকই তারা কাজ করবেন। তাদেরকে ময়মনসিংহ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হতে পারে, তবে আরেকটি সূত্র জানিয়েছে তাদেরকে সরাসরি ঢাকায় নিয়ে যেতে পারে, এই ধরনের একটি কথা রয়েছে। কিন্তু এখনো নিশ্চিত করে পুলিশ জানায়নি যে তাদের পরবর্তী গন্তব্যস্থল কোথায় হবে। তবে আজকে ভোরে যে ঘটনাটি ঘটে, যে স্থানীয় লোকজন যে টের পেয়ে যায় তাদের যে সীমান্ত অতিক্রম করার সময়, এখানে তাদের সাথে থাকা কিছু টাকা পয়সা এবং এই কিছু মুদ্রা যারা ছিল সেগুলো স্থানীয় কয়েকজন কিন্তু তাদের কাছ থেকে নিয়ে যায়। অর্থাৎ তারা এখানে যখন স্থানীয়ভাবে জানাজানি হয়ে যায় যে তারা এই সীমান্ত দিয়ে পার হচ্ছেন, তাদেরকে ধরে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য কিছু সম্পদ তাদের কাছ থেকে নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। শাহিদ, ধন্যবাদ আপনাকে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং মাহবুব আলীকে গ্রেফতার করা হয় সেগুনবাগিচা এলাকা থেকে। পুলিশ বলছে, মামলার অধিকতর তদন্তের জন্য সোমবার আদালতে তুলে গ্রেফতার 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। নীলফামারী 2 আসন থেকে টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূর জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 1963 সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসলেও 1998 সালের মাঝামাঝি সময়ে যোগ দেন আওয়ামী লীগে। এর মধ্যে 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পান আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে।
রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। একই রাতে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। ওই মামলায় ৭ নম্বর এজাহারভুক্ত আসামি মাহবুব আলী। 2014 সাল থেকে হবিগঞ্জ 4 আসনে টানা দুবার সংসদ সদস্য ছিলেন মাহবুব আলী। 2018 সালে দায়িত্ব পান বিমান প্রতিমন্ত্রীর। সে সময় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে হেরে যান যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইদুল হকের কাছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে গ্রেফতার হলো 27 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কদিন ধরে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। এতে হাঁটু পানিতে তলিয়ে আছে বাগেরহাট সদরের নিম্নাঞ্চল। জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, উপকূলের আজকের আবহাওয়া কেমন দেখছেন? জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে সবশেষ জানাবেন। সোহার, আমি যদি বলি যে এই 2 দিন মানুষের ভিতরে যে অস্বস্তি ছিল, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে যে এক ধরনের তাদের যে কষ্ট ছিল, তারা আসলে বাইরে বের হতে পারতেছিলেন না, কাজ পাচ্ছিলেন না, সে কারণে তারা খুব কষ্টে ছিল। তা আজকে এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে মেঘ আর সূর্যের একটু লুকোচুরি আমরা দেখছি। সকালেও কিন্তু আমরা বৃষ্টি দেখেছি, বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, রাতের শেষ অংশে বৃষ্টি তেমন একটা হয়নি। তবে এই মুহূর্তে আকাশে আমরা বলবো যে মেঘ আছে, মেঘাচ্ছন্ন আছে, তবে বেশ খানিকটা পরিষ্কারও হতে শুরু করেছে। মাঝে মধ্যে সূর্য মামা উঠার জন্য উকি ঝুঁকি মারছে, কিন্তু তিনি মেঘের সাথে যুদ্ধ করে লড়াই করে পারছেন না। আর নিম্ন অঞ্চলের বিষয়টি যেটি বলছেন, আমার পিছনে আমি দেখাচ্ছি একেবারে বাগেরহাট শহরের, এটিও প্রাণকেন্দ্রের একটি অংশ। সদ্য বিদায় যিনি মেয়র ছিলেন খান হাবিবুর রহমান, তার নিজ গ্রামের বাড়ি এটি। সেইখানকার আমি একেবারে দেখাচ্ছি যে সেই রাস্তাটির দৃশ্য। এখানে কিন্তু কোমর পানি ছিল গতকালকে, আজকে এখনো কিন্তু 1 ফিটের বেশি পানি এখানে রয়েছে, বা তার কোথাও কোথাও তারও বেশি রয়েছে। এখানে পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়টিতে শিশুরা যাওয়ার জন্য নানা বিড়ম্বনায় পড়ছে, অভিভাবকরা বিড়ম্বনায় পড়ছে, শিক্ষকরাও বিড়ম্বনায় পড়ছে। শুধু তাই নয়, এই পাড়ায় যারা বসবাস করেন তারা কিন্তু বের হতে হলে তাদেরকে কাপড় শুকনো করে বের হওয়াটা খানিকটা কঠিন এবং কষ্টসাধ্য। এছাড়া এখানকার শুধু নয়, এই অঞ্চলে বেশ কয়েকটি সড়কে এইভাবে এখনো জলাবদ্ধতা রয়েছে। নিম্ন অঞ্চলগুলিতেও বেশ জায়গায় জলাবদ্ধতা রয়েছে। তারা বলছেন যে পৌরসভার 5টি খাল ছিল উল্লেখযোগ্য, সেই খালগুলি দখল হয়েছে। সেই খালগুলি যদি দখলমুক্ত করা যায়, ড্রেনেজ ব্যবস্থা যদি আরো ভালো করা যায়, তাহলে এই জলাবদ্ধতা থেকে হয়তো মুক্তি মিলতে পারে। সোহার, ইয়ামিন, ধন্যবাদ আপনাকে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কোনো টেন্ডার ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এমনকি এটি নিয়ে প্রশ্ন উত্থাপন বন্ধ করতে 2 বছরের জন্য করা দায়মুক্তি আইন বহাল রাখা হয় 15 বছর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে করমুক্ত সুবিধা দেওয়া হয় 20 বছরের জন্য। এত কিছুর বাইরে গত 16 বছরে কেবল ক্যাপাসিটি চার্জ হিসেবে বেসরকারি খাতকে 1,36,000 কোটি টাকা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই এসব অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। এটাকে আইনি বৈধতা দিতে 2010 সালে প্রণীত হয়
দায় মুক্তি আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। সেখানে বলা হয়, কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। মাত্র 2 বছরের জন্য এ আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় 15 বছর। বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন 3 থেকে 20 বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি। 3 বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর, সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো, সে সময় এই ধরনের ক্লজ না দিলেও তো আবার নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো। যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তসরুপ করা। সেই তসরুপকে এই আইন দিয়ে প্রলং করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, সুরক্ষিত করা হয়েছে। এই আইন বাতিল করার সঙ্গে সঙ্গে আইন প্রণেতা, যারা আইনের সঙ্গে প্রণয়নের সঙ্গে জড়িত ছিল, তারা অপরাধ করেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো 80% প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতায় চলার কথা, যদিও বেশিরভাগই চলেছে 60-এর নিচে। দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াটের মতো, যদিও গড়ে উৎপাদন করা হয় 13 থেকে 14,000 মেগাওয়াট। যদিও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার। 2022-23 অর্থ বছরে এর পরিমাণ ছিল প্রায় 18,000 কোটি টাকা। এক বছরে তা 58 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকায়। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা চলে গেছে সেই অলিগারদের হাতে, এবং তারপরে তো মুনাফাগুলো কোথায় চলে গেছে? বাংলাদেশ ব্যাংকের সেই 7-8 মিলিয়ন ডলার চলে যাওয়ার মতো করে। জনগণের অর্থ উদ্দেশ্যমূলকভাবে বিনিয়োগকারীদেরকে সুযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, এবং তারা এক ধরনের যৌথভাবে যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করার সুযোগ তৈরি করা হয়েছে, যার মূল্য এবং যার ফলে বিদ্যুতের মূল্য আমাদের অনেক বেশি দিতে হয়েছে জনগণকে। গত 16 বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যত টাকা দেয়া হয়েছে তা 4টি পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও বেশি। এসব ঘটনা খতিয়ে দেখে বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রিফর্ম কমিশনটা সংশ্লিষ্ট, যাতে স্বার্থ সংঘাত মুক্ত থাকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম আজ ঈদে মিলাদুন্নবী, সেই উপলক্ষে বন্দরনগরীতে আয়োজন করা হয়েছে জশ্নে জুলুস। নগরীর 16 শহরে জশ্নে জুলুস উপলক্ষে এরই মধ্যে জমায়েত হয়েছেন লাখো মানুষ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হব সহকর্মী শহীদুল সুমনের সাথে। জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার যে আলমগীর খানকা শরীফ রয়েছে সেখান থেকে বের হয়েছে, এবং সেটি বের হয়ে এই মুহূর্তে নগরীর বিবিরহাট অভিমুখে রয়েছে, এবং আপনি দেখছেন লাখো মানুষ কিন্তু সেই জুলুসে অংশগ্রহণ করেছেন, এবং দেখছেন সুসজ্জিত হয়ে আসলে বিভিন্ন ধরনের রং বেরঙের পোশাক পরে আসলে তারা জুলুসে অংশ নিয়েছেন, এবং তারা কিন্তু পায়ে হেঁটে নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলো আসলে প্রদক্ষিণ করবেন। সেই সাথে তারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন তার পক্ষে আসলে বিভিন্ন স্লোগান দিতে আমরা লক্ষ্য করছি। এবার আয়োজকরা যেটি দাবি করছেন যে প্রতি বছরের মতো এবারও কিন্তু প্রায় 70 লাখ মানুষ এই জুলুসে অংশগ্রহণ করবেন, এবং তারা কিন্তু প্রত্যেকেই সাম্যের কথা বলছেন, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলছেন। এখানে যারা জুলুসে অংশগ্রহণ করেছেন সবাই আসলে বলছেন যে ইসলাম শান্তির ধর্ম, তারা আসলে কোনো ধরনের হানাহানি চায় না, তারা অন্য ধর্মের প্রতিও তাদের যে সম্মান সেটি আসলে বজায় রাখার কথা তারা বলছেন। সব মিলিয়ে এবারে যেই জুলুসটি সেটি আসলে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহর নেতৃত্বে আসলে অনুষ্ঠিত হচ্ছেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা আসলে পুরো নগর জুড়ে লক্ষ্য করছি। সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের কয়েক হাজার নিরাপত্তা কর্মী আসলে মাঠে রয়েছে, পুলিশ সদস্য, সব মিলিয়ে এটি যাতে নির্বিঘ্ন হয় সেটি তারা আসলে লক্ষ্য করছে। এখনো পর্যন্ত যে মূল জুলুসটি সেটি আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে মূল সড়কে আসলে উঠার একেবারে কাছাকাছি রয়েছে, সেটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও কিন্তু এই যে জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা এসে শেষ হবে। সোহার।
চট্টগ্রাম থেকে জেসনে জুলুসের সবশেষ জানাচ্ছিলেন সুমন, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের দুই ভাই সোহাগ ও শুভ। 5 আগস্ট মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারায় সোহাগ, গুলিবিদ্ধ হয় শুভ। 2 সন্তানের শোকে পাগল প্রায় বাবা মা। অর্থের অভাবে শুভর প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছে না হতদরিদ্র পরিবারটি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ সোহাগ মিয়ার বাবা মার চোখের পানি থামছে না কিছুতেই। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুরে সমাহিত করা হয়েছে সোহাগকে। পরিবার জানায় 2019 সাল থেকে ঢাকায় 2 ভাই সহ পোশাক শ্রমিকের কাজ করত সোহাগ। আন্দোলনের ডাকে সাড়া দিয়ে 2 ভাই বেলাল ও শুভকে নিয়ে যোগ দিয়েছিলেন মুক্তির মিছিলে। আন্দোলনে নিহত হন সোহাগ আর গুলিবিদ্ধ হন শুভ। যা সামর্থ্য ছিল আমরা করাইছি, এখনো করানোর জন্য চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। আমার পাও অনেক যন্ত্রণা করে, মানে ব্যথা করে, এর লাগি মনে করো ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে পারতেছি না, আজকে কয়েকদিন ধরে ওষুধ খাইতে পারতেছি না, পাও অনেক যন্ত্রণা করতেছে। 2 সন্তানের করুণ পরিণতিতে দুশ্চিন্তা ঘিরে ধরেছে দারিদ্র্যপীড়িত পরিবারটিকে। বাচ্চা মানুষ ফুর্তি আমাদের গেছে, বেরিয়ে দরজে বাড়িয়ে গেছে, এরা আনন্দের মধ্যে গেছে। অনেক এই সময় নাচতেছে ফিরতেছে, এই সময়তে আমার ফুলার বুকে দিয়ে 3টা গুলি দূরিয়ে গেছে। তাই আমার এই সোহাগের উপরে আমার বল ভরসাটা বেশি আছিল, তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে সমান। বাসাটা আছেন রাস্তার লোকে, আমরা যে সময় ছাত্ররা ডাক দিচ্ছে আমরা ওই সময় গেছি। বাড্ডা থানার সামনে যাওয়া মাত্রই পুলিশে এলোপাতারে গুলি শুরু করছে। সোহাগ হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের দাবি প্রতিবেশীদের। একই সাথে দরিদ্র পরিবারটির পুনর্বাসনও চাইছে তারা। বর্তমান অবস্থা হয়েছে আসলে তার বিশেষ করে তার গড়েই নেই, একবারে থাকার মতো এই যে জায়গাটা ওই জায়গাটাও ওদের না। সোহাগের উপরেই তারা বল ভরসা আছিল। সোহাগে খামাই করছে, মা বাপরে খাবাইছে, মানে এই সোহাগের অবস্থা মারা যাবার পরনে তার মা বাবা অসহায়। 1 ভাই মারা গেছে, মারা গেলে 4 ভাই যে মনে করেন সরকার যদি মনে করেন ওদেরকে একটা চাকরি দেয় তাহলে মনে করেন ওরা একটু ভালো চলতে পারবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে প্রাণ হারান সোহাগ মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দিনরাত সমান তালে চলছে লোডশেডিং। তীব্র গরমে অতিষ্ঠ দিনাজপুর সহ উত্তরের জনজীবন। ব্যাহত প্রতিদিনের জীবনযাত্রা। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে এরই মধ্যে 2টি চালু হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে সবকটি ইউনিট চালু করা ছাড়া সংকট নিরসন কঠিন। বিদ্যুৎ না থাকায় রাতের আধারে যেন ভুতুরে দিনাজপুরের মহাসড়ক, পথঘাটও অচেনা। স্বস্তি নেই ঘরেও। প্রচণ্ড গরমের মাঝে ঘন ঘন লোডশেডিং, ব্যাহত জীবনযাত্রা। শিশুদের নিয়ে মায়েদের কষ্ট বেশি, বিপাকে শিক্ষার্থীরাও। কারেন্ট না থাকাতে আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং রাতে যে ঘুমাবো তারও অসুবিধা হচ্ছে। সামনের মাসে আমাদের এক্সাম আছে, এক্সামটা পূরণ করার জন্য আমরা মোমবাতি দিয়ে ঘাটতিটা পূরণ করতেছি। বর্তমানে কারেন্টের যে পরিস্থিতি, বাড়ির কর্তারাও পড়েছেন বেকায়দায়। কারো কারো কাটছে নির্ঘুম রাত। বাসায় বিদ্যুৎ থাকতেছে না, অতিরিক্ত তাপমাত্রা, বাচ্চা কাচ্চারা সুস্থভাবে থাকতে পারতেছে না, লেখাপড়া করতে পারতেছে না। অতিরিক্ত গরম, এই গরমের তাপে আমরা বাজারে বসে আছি। এই আস্তে আস্তে এই যাচ্ছে, এতে আর কি ঘুম টুম হয় না। দিনেও নেই পরিত্রাণ, শুধুই বিদ্যুতের আসা যাওয়ার খেলা। এতে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা, ব্যাহত চাষাবাদ। বিপাকে দিনাজপুর সহ আশপাশের জেলার মানুষ। সারা রাত তো ঘুম হয় না, দিনের বেলা রেস্ট নেবেন, দিনের বেলা ওয়েদার যে অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে ছেলেপেলে কাজ করতে পারতেছে না, গরমে খুব ক্লান্তি বোধ করতেছে। বরাদ্দ যদি বাড়ে তখন একটু কোনোখানে বেশি পায়, মাঝে মাঝে বরাদ্দ বাড়ার সিস্টেম হচ্ছে। ধরেন কোনো একটা জায়গায় আমাদের তো নেসকো পল্লী বিদ্যুৎ আছে, কারণ পল্লী বিদ্যুতের কোনো লাইনে কাজের জন্য বন্ধ আছে লাইনটা, তখন ওইখানকার যে বরাদ্দটা আমাদের দিল আমরা তো অনেক বেশি পাই। নেসকো জানিয়েছে দিনাজপুর শহরে গড়ে 28 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। রোববার স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। এ সময় গলফ ক্লাব থেকে মাত্র 400 মিটার দূরের ঝোপ থেকে ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে সিক্রেট সার্ভিস সদস্যরা।
বন্দুক রেখে পালিয়ে যায় সন্দেহভাজন। ঘটনাস্থল থেকে একটি AK-47 স্টাইল রাইফেল, দুটো ব্যাকপ্যাক ও একটি গোপ্রো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার পর দ্রুত ট্রাম্পকে গলফ ক্লাব থেকে সরিয়ে নেয় তার নিরাপত্তা কর্মীরা। হামলার চেষ্টায় সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। বিভিন্ন গণমাধ্যম বলছে আটককৃতদের নাম রায়ান উইজউইলি রোথ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে FBI সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো। ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। সোশ্যাল হ্যান্ডেল এক্সে নিজের প্রতিক্রিয়া পোস্ট করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফ্লোরিডার গলফ ক্লাবে ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। ট্রাম্পের সুস্থতায় স্বস্তি জানিয়েছেন তিনি। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজো। হামলার পরপরই ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তার রানিং মেট জেডি ভ্যান্স। এক্স পোস্টে জানিয়েছেন তীব্র নিন্দা। হত্যাচেষ্টার বিষয়ে অবগত করা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকেও। সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করেন তিনি। বন্যায় এখনো বিপর্যস্ত মিয়ানমার। প্রাণ হারিয়েছেন নারী ও শিশু সহ শতাধিক মানুষ। নিখোঁজ অন্তত 65 জন। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডব যেন শেষই হচ্ছে না মিয়ানমারে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে তলিয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি আক্রান্ত মিয়ানমারের মধ্যাঞ্চলের কায়া, কাইন, মান্দালায় সহ আরও কয়েকটি প্রদেশ। বন্যার কারণে পাহাড়ি এলাকাগুলো পড়েছে ভূমিধসের কবলে। এতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, চলমান দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে 3,20,000 মানুষ। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে 187টি আশ্রয়কেন্দ্র। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী বৃষ্টিপাত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে প্রতিকূল পরিস্থিতি। দর্শক, এখনকার মতো এই ছিল যমুনা নিউজে।